দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। অবশেষে চিত্রনায়িকা পরিমণিকে আটক করল র্যাব। বিতর্কিত নানা কর্মকাণ্ড আর সবশেষ ফেসবুক লাইভে এসে আরও সমালোচনার মুখে পড়লেন বাংলা সিনেমার এই নায়িকা। বুধবার র্যাবের অভিযানে তার বাসা থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি ও আইস। মাসুদা লাবুনিয়া ফাতেমা কাউসারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। তারপর আমি দরজা খুলতে পারবো না, আমি সরি, আমি ভয় পাচ্ছি। পরিমণি ঢাকা সিনেমার উঠতি নায়িকা থেকে সম্প্রতি ক্লাব কাণ্ডে বিতর্কের মধ্যমণি। সেই বিতর্কের জালেই অবশেষে বুধবার র্যাবের অভিযানে আটক হলেন এই নায়িকা। বনানীর নিজ বাসায় প্রায় 4 ঘন্টার শ্বাসরুদ্ধকর র্যাবের অভিযানের আগে বিতর্কে ঘি ঢেলে ফেসবুক লাইভে মানুষের আবেগ আকৃষ্ট করতে চেয়েছিলেন পরিমণি, যেখানে ছিল তার নানা বাহানা অভিযোগ। বাবা, আমি মরবার পৃথিবী দেখবে না, আমাকে কে কি করবে আমার সব আমি দেখাই মরব। র্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকেল 4টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন পরিমণি। প্রায় 1 ঘন্টা পর র্যাব সদস্যরা ঘরে ঢুকলে তার লাইভ বন্ধ হয়ে যায়। আচ্ছা, কি লাশ দেখবা? এটা যদি মারা ফেলে আমাকে, আমি তো ভাই মৃত্যুর ভয় পাচ্ছি, আমাকে কেউ মারা ফেলবে। সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন? 5 তলা ওই বাড়ির নিচতলায় র্যাব সদস্যরা অবস্থান নেন। র্যাবের নারী সদস্যরাও ছিলেন। র্যাব কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চলে এই অভিযান। রাত 8:15টার দিকে পরিমণিকে তার বাসা থেকে একটি মাইক্রোবাসে নিয়ে যান র্যাব সদস্যরা। তবে এরপরও সেখানে অবস্থান করেন র্যাবের আরও কিছু সদস্য। অভিযানে পরিমণির বাসায় মেলে মাদকের ছড়াছড়ি ও পরিবেশনের চাকচিক্য। বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল বিদেশি মদ, এলএসডি ও আইস জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিভিন্ন অবৈধ সরঞ্জাম। সাম্প্রতিক বিতর্কের শুরুটা গত মাসের শুরুর দিকে। মধ্যরাতে উত্তরার বোট ক্লাবে গিয়ে রহস্যজনক আচরণে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে সমালোচনার জন্ম দেন। এরপর উঠে আসে অল কমিউনিটি ক্লাব, উত্তরা ক্লাব সহ রাজধানীর বিভিন্ন অভিজাত ক্লাবে রাত বিরাতে ভাঙচুর ও নেশায় বুঁদ হয়ে থাকাই ছিল পরিমণির কাজ। এইসব ঘটনায় গোয়েন্দা সংস্থার জেরার মুখেও পড়তে হয় পরিমণিকে। অবশেষে একের পর এক সমালোচনা আর বিতর্কের শেষ পরিণতি হয় পরিমণি কাণ্ডে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে র্যাব সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, পরিমণির বিরুদ্ধে মামলার প্রস্তুতির সবশেষ খবর কি আছে, আর আদালতে নেওয়া হবে কখন বলে জানতে পেরেছেন আপনি এখনো পর্যন্ত? ধন্যবাদ তন্ময়। আপনি যেমনটি বলছিলেন, পরিমণির বিষয়ে কিন্তু এখনো মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন এবং তার বিরুদ্ধে পর্নোগ্রাফি সহ আরও একাধিক মামলা হওয়ার কথা জানিয়েছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পরিমণি সহ প্রযোজক যিনি রাজ রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু একইভাবে মামলা দায়ের করা হবে এবং প্রত্যেকটি বনানী থানায় মামলা দায়ের করা হবে। আমাদেরকে বলা হয়েছে বনানী থানায় দুপুর 1টার দিকে সেই মামলা দায়ের করা হবে এবং পর্নোগ্রাফি সহ আরও একাধিক মামলা দায়ের করবে। আর আরেকটি বিষয় যে এই সব বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন র্যাব ফোর্সের পক্ষ থেকে বিকেল 4টার দিকে। সেই 4টায় কিন্তু আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন এবং সেই 4টায় সংবাদ সম্মেলনের পরপরই তাকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যেহেতু 1টার দিকে মামলা করবে আর 4টার দিকে সংবাদ সম্মেলন করবে এখানেই, এবং এখান থেকে 4টার সংবাদ সম্মেলনের পরপরই তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে কোর্টের উদ্দেশ্যে। আপনি জানেন যে গতকালকে কিন্তু একইভাবে পরিমণির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসার পর তাকে কিন্তু তার বাসায় অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে বিদেশি মদ সহ নানা ধরনের ব্র্যান্ডের মদও আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে মদ সেগুলো জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পুরো বিষয়গুলোই কিন্তু আমাদের সংবাদ সম্মেলনে জানানো হবে। আরেকটি বিষয়, একই সাথে দেখা গেছে যে রাজের বাসায় যে অভিযান পরিচালনা করা হয়েছে সেখানেও কিন্তু একইভাবে নামি দামি ব্র্যান্ডের মদ সেখান থেকেও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই বেশ অভিযোগ ছিল। আর আপনি জানেন যে গতবারও কিন্তু পরিমণির বিষয়ে এবং যে তারা মামলা করেছিল এবং পরিমণি কিন্তু গতবারও লাইভে এসেছে এবং এইবারও কিন্তু একইভাবে লাইভে এসে সে একইভাবে কথা বলেছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাকে কিন্তু কেউই তেমনভাবে বিশ্বাস করতে পারেনি, যার কারণে কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয়নি। আরেকটি বিষয়, সবশেষ যে আমার কাছে তথ্যটি রয়েছে, তার বিরুদ্ধে একাধিক যেহেতু মামলা হবে সেই মামলাগুলোর বিষয়েও কথা বলবে র্যাব মহাপরিচালক এবং র্যাব মহাপরিচালক কিন্তু 4টার দিকে এই সংবাদ সম্মেলনটি মূলত করবেন এবং তারপর এখান থেকে তাকে কোর্টের উদ্দেশ্যে সিএমএম কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। তন্ময়।
মৌ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক মডেল পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসান বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অস্ত্র মাদক সহ মিশু ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে ডিজে পার্টির নামে মাদক বিক্রি ও সরবরাহ করতেন বিতর্কিত মডেল পিয়াসার সহযোগী মিশু হাসান। একই সঙ্গে গরুর পেটে করে বিদেশ থেকে আনতেন ইয়াবাসহ বিভিন্ন মাদক। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। বাসায় মাদকের আসর বসিয়ে মানুষের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিতেন কথিত মডেল পিয়াসা ও তার চক্র। এসব কাজে পিয়াসার অন্যতম সহযোগী ছিলেন মিশু হাসান, যিনি মাদক বিক্রি ও সরবরাহের মূল কারিগর। বিভিন্ন ডিজে পার্টির নামে মাদক বিক্রি করতেন মিশু। পার্টিতে থাকা ব্যক্তিদের ফাঁদে ফেলে হাতিয়ে নিতেন বিপুল অর্থকড়ি। মাদকসহ অবৈধভাবে কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে দামি গাড়ি আনতেন মিশু। পাশাপাশি পিয়াসা দিয়েছেন গরুর ফার্ম, যেসব গরুর পেটে করে বিভিন্ন মাদক আনতেন বিদেশ থেকে। বুধবার বিকেলে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ মিশু হাসান ও তার সহযোগী জিসানকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র্যাবের মিডিয়া উইং এর পরিচালক। বিভিন্ন সময় তারা রাজধানী গুলশান, বনানী, বারিধারায় সব বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবন সহ মাদক পরিবহন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে। উক্ত পার্টিতে তারা বিভিন্নভাবে যারা পার্টিতে অংশগ্রহণ করে থাকে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর রাজধানীর গুলশান থেকে মিশু হাসানের প্রায় 15 কোটি টাকা মূল্যের ফেরারি ব্র্যান্ডের গাড়ি উদ্ধার করা হয়। মূলত ফেরারি, ল্যাম্বরগিনি, পোর্শে, মাজদা বিলাসবহুল আকাশ ছোঁয়া দামের এসব গাড়ি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ। কিন্তু বিতর্কিত মডেল পিয়াসা এবং মিশু চোরাই পথে এসব গাড়ি আনতেন ঢাকায়। এই চক্রটি তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত যারা থাকেন তাদের ভিডিও বা বিভিন্ন সময় স্টিল ছবি সংগ্রহ করে থাকে এবং তারা এই ভিডিও বা স্টিল ছবি বিভিন্ন ক্লায়েন্টের কাছে হস্তান্তর করে থাকে। তারা বিভিন্ন সময় এই সকল ক্লায়েন্টদের বিদেশেও বিভিন্ন সময় নিয়ে গিয়েছেন এবং সেখানেও তারা অবৈধভাবে অনৈতিকভাবে কার্যক্রম করেছে এবং অবৈধভাবে তারা অর্থ উপার্জন করেছে। মিশু ও তার সহযোগী জিসানকে গ্রেপ্তারের সময় একটি অস্ত্র, 6 রাউন্ড গুলি, 13,000 ইয়াবা, একটি দামি গাড়ি, চেক বই, এটিএম কার্ড ও ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করে র্যাব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে মিশুর বিরুদ্ধে মাদক, অস্ত্র, জাল মুদ্রা ও পর্নোগ্রাফি আইনে ভাটারা থানায় 4 মামলা হয়েছে। বিস্তারিত জানাতে ভাটারা থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, জানতে চাই আপনার কাছে যে মামলার অভিযোগে কি কি বলা হয়েছে এখনো পর্যন্ত? ধন্যবাদ তন্ময় বলছিলেন যে মিশু হাসান ছিনতাইকারী থেকে কিভাবে রাতারাতি ফেরারি গাড়ির মালিক হয়ে গেলেন এবং তার যেই অঢেল সম্পদ, সেই সম্পদের যেই সন্ধানগুলো তিনি আটক হওয়ার পর বেরিয়ে আসলেন, সেই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করার পরেই এই পুরো বাংলাদেশের মানুষ জানতে পারলো যে তারা এই ছদ্মবেশে মিডিয়াকে ব্যবহার করে ঢাল হিসেবে কাদের সাথে সংস্পর্শে থেকে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সেই বিষয়গুলো কিন্তু তার আটকের হওয়ার পরেই দেখা গিয়েছে যে একটি বিলাসবহুল গাড়ি ফেরারি এবং 13,000 পিস ইয়াবা, পিস্তল এবং 6 রাউন্ড গুলি সহ বিভিন্ন ভারতীয় জাল নোট সহ যে আটক হয়েছে মিশুর রহমান, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতেই পেলাম এবং সেই বিষয়গুলো নিয়ে ভাটারা থানায় কিন্তু তার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। এখানকার দায়িত্বরত রয়েছেন এবং অফিসার ইনচার্জ তার সাথে কথা বলেছি, তিনি নিশ্চিত করেছেন যে তার বিরুদ্ধে যে 4টি মামলা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই মডেল পিয়াসার যে সহযোগী এই মিশুর রহমান, তিনি কিন্তু রাজধানীর যে গুলশান, বনানী এবং বারিধারাতে বিভিন্ন আভিজাত হোটেল এবং বাসাগুলোতে তারা ভাড়া নিয়ে এখানে পার্টি দিতেন এবং যারা বিত্তশালী তাদেরকে ট্র্যাপে এবং বিভিন্ন কৌশলে ফেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তো এই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা খতিয়ে দেখছেন। তো ভাটারা থানায় ছিনতাইকারী থেকে কোটিপতি হওয়া মিশু, তার যেই অভিযোগগুলো এসে সেই অভিযোগের প্রেক্ষিতে এর মধ্যে 4টি মামলা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তন্ময়। আলী তালুকদার, আপনাকে ধন্যবাদ ভাটারা থানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত হচ্ছে গণভবনে। পরে সে সবসময় হাঁটতে চলতে সবসময় গান গেতে গেতেই আসতো, তাতে বোঝা যেত কামাল এখন আসছে।
অপূর্ব সুরেলা গলা ছিল তার। স্পন্দন শিল্পী গোষ্ঠী সে গড়ে তোলে, নাট্যদলের সাথে সে সম্পর্কিত ছিল। সাংস্কৃতিক দিক থেকে, ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা, স্বাধীনতার পর বিশেষ করে সেখানে কামালের একটা বিরাট অবদান রয়েছে। ছাত্র জীবন থেকে, বিশেষ করে ঢাকা কলেজে যখন পড়ে তখন থেকেই সে ছাত্রলীগের হয়ে কাজ করত এবং রাজনৈতিক অঙ্গনে সে যথেষ্ট সক্রিয় ছিল। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে অংশগ্রহণ করত, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসে তখনও সে তার এই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়। একটা অদ্ভুত সাংগঠনিক দক্ষতা ওর মধ্যে ছিল। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যেমন ছাত্র ছাত্রী সবাই মিলে যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা, কারণ একটা যুগ ছিল তখন মেয়েদের খুব অবাধে চলাফেরা বেশ কষ্টকর ছিল, কিন্তু তার ডিপার্টমেন্টে এবং ইউনিভার্সিটিতে মেয়ে ছেলে সবাই মিলে সুন্দরভাবে যে একটা পরিবেশে চলতে পারে, সেটা কিন্তু কামালের যথেষ্ট অবদান রয়েছে। এবং কামাল প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয় ছিল, তার ভিতরে একটা আলাদা দায়িত্ববোধ ছিল এবং সেটা সে সবসময় নজর রাখত। কাজে তারই প্রচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর পরিবেশ গড়ে ওঠে। আমার বাবাকে তো প্রায় গ্রেপ্তার করা হতো জেলে, কিন্তু 6 দফা দেবার পর সেই সময় যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিল কামাল। আমরা সবাই আন্দোলনের সাথে, কিন্তু কামালের ভূমিকাটা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। আমার মার পাশে থেকে থেকে প্রত্যেকটা কাজে সে সহযোগিতা করত। আসলে ওর কথা বলতে গেলে খুব আজকে আমাদের সঙ্গীতাঙ্গনে আমরা যে দেশীয় গানগুলি বা আধ্যাত্মিক গান অথবা যে ফোক সঙ্গীতগুলি আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে, সুরের মাধ্যমে গড়ে তোলা, এটাও কিন্তু কামালের একটা বিরাট অবদান ছিল। নিজে টেপ রেকর্ডার নিয়ে এই সমস্ত মাঠে ঘাটে ছড়িয়ে থাকা এই গানগুলি সংগ্রহ করত এবং স্পন্দন শিল্পী গোষ্ঠীর মাধ্যমে এই গানগুলিকে আধুনিক যন্ত্রসঙ্গীতের সাথে সম্মিলিত করে প্রচার করা শুরু করে, যেটা এখনকার যুগে যথেষ্ট প্রচলিত। এমনকি ব্যান্ডেও সেই সব গানগুলি হয়, কিন্তু এই শুরুটা কিন্তু স্পন্দন শিল্পী গোষ্ঠীর মাধ্যমেই কামাল ওরা করত। নাটকে তার পারদর্শিতা ছিল, যে কোনো চরিত্রে অত্যন্ত দক্ষতার সাথে সে অভিনয় করতে পারত। উপস্থিত বক্তৃতায় সবসময় সে অগ্রগামী ছিল, অর্থাৎ যে কোনো কাজে হাত দিলে পরে কামাল সেখানে যথেষ্ট সাফল্য অর্জন করত। আমাদের যুব সমাজের সার্বিক উন্নয়নের জন্য, শিশুদের বিশেষ করে খেলাধুলায় সম্পৃক্ত করবার জন্য আবাহনী খেলার মাঠে আলাদা শিশুদের জন্য ব্যবস্থা, মেয়েদের জন্য ব্যবস্থা এবং সব রকমের সুযোগ সে সৃষ্টি করেছিল। আমাদের পরিবারের সবাই মোটামুটি, যেমন আমার দাদা ফুটবল খেলতেন, আমার আব্বা ফুটবল খেলতেন, আমার দাদার ভাইরা যারা, তারাও, ছোটো দাদা তিনিও ফুটবল খেলতেন। কারণ খেলাধুলার প্রতি সবসময় একটা আমাদের আগ্রহ ছিল, সকলেই এর সঙ্গে সম্পৃক্ত ছিল। এমনকি কামালের স্ত্রী সুলতানা কামাল, সে তো একটা মেয়ে হিসেবে প্রথম ঢাকা ইউনিভার্সিটির ব্লু হিসেবে সে নির্বাচিত হয় তার খেলাধুলা পারদর্শিতার জন্য। দেশে বিদেশেও সে ভালো তার পারদর্শিতা দেখিয়েছে এবং যুব সমাজকে সুসংগঠিত করা এবং তাদেরকে মানে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কল্যাণকর কাজ করা, এটাই ছিল ওর সবথেকে বড়
লক্ষ্য এবং সেভাবেই সে কাজ করে গেছে। হয়তো বেঁচে থাকলে এদেশের যুব সমাজের জন্য আরও অনেক অনেক কাজ সে করে যেতে পারত। যখন ৬৯ সালে গণ অভ্যুত্থান, ৬ দফা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের আন্দোলন, সেই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিল কামাল। এরপর আসে ৭০-এর নির্বাচন। সে নির্বাচনেও যেহেতু তখন মুসলিম লীগের দাপট ঢাকা শহরে, লালবাগ, সূত্রাপুর, ড্যামরা সব মিলে বিশাল কনস্টিটুয়েন্সি। মুসলিম লীগের নেতা খাজা খয়রুদ্দিন ঢাকায় সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে আমার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা প্রতিদিন সেখানে প্রচার অভিযানে যেতাম। কামাল সেখানে প্রতিদিন প্রচার করত। আমরা বিভিন্ন সময় ভাগ করে আমাদের দিয়ে দেওয়া হতো বিভিন্ন এলাকা। এবং কামালের মাঝে যে এই যে প্রচারণা চালানো বা নির্বাচনে মানুষকে সম্পৃক্ত করা, এবং সেই সময় ছিল মানে এই প্রথম এক মানুষ এক ভোট এবং সিল মেরে ভোট দেওয়া, এটা মানুষকে প্রশিক্ষণ দিতে হতো। তাকে একটা এলাকার দায়িত্ব থাকতো, আমরা যেতাম এবং সেখানে যে এই প্রশিক্ষণটা মানুষকে দিতে হতো। তা কামাল সেখানে বিশেষ ভূমিকা রাখত এবং এভাবে আমরা ওই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তখন এসব এলাকা কিছু কিছু এলাকা যথেষ্ট দুর্গম এলাকা ছিল। তো প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে সে নির্বাচনী প্রচারণা চালাতো এবং অত্যন্ত দক্ষতার সাথে সে কাজগুলি করেছিল। ৭ই মার্চের ভাষণ যখন জাতিপিতা দিচ্ছেন, আপনারা দেখবেন সেখানে কিন্তু সে মঞ্চ কামাল উপস্থিত ছিল এবং সেখানেও মানুষকে সম্পৃক্ত করা এবং নিয়ে আসা সে কাজের সাথে সে সম্পূর্ণভাবে জড়িত ছিল। ২৫শে মার্চ সেই সন্ধ্যা থেকেই মানে আমাদের ধানমন্ডি এলাকার যত যুব সমাজ, ধানমন্ডি, লালমাটি, মোহাম্মদপুরে এই সমস্ত যুবকদের নিয়ে তাদেরকে সুসংগঠিত করা, যুদ্ধের জন্য প্রস্তুত করা, গোপনে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, সেগুলি যেমন তারা করেছে। আর ওই দিন যে ব্যারিকেড দেওয়ার একটা নির্দেশনা জাতিপিতা দিয়েছিলেন, তখন সে তার সকলকে নিয়ে নেমে যায়। আবাহনী ক্লাবের মাঠ থেকে নিয়ে ৭ মসজিদ রোড থেকে একেবারে লালমাটি, মোহাম্মদপুর পর্যন্ত এই সমস্ত এলাকায় যে ব্যারিকেড দেওয়ার কাজটা ওই দিন রাত্রে কামাল শুরু করে, কারণ অনেক আগেই সে বাসা থেকে চলে যায়। এরপর তো পাকিস্তানি হানাদার বাহিনী রাত্রে আক্রমণ চালায় আমাদের রাজারবাগ, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এবং এরপর আমাদের বাসা। এই বাসা আক্রমণ করেছে, আব্বাকে অ্যারেস্ট করেছে, এটা শুনে কামাল সে সময় সারা রাত কারফিউ, ওই কারফিউর মধ্যে প্রায় মানে 25টা বাড়ির 50টা ওয়াল টপকে সে মাকে দেখতে আসে। কিন্তু পরের দিন রাত্রে আবার ধানমন্ডি বাসা আক্রমণ করে। আমাদের পাশে বাসা, ডক্টর সামাদ ছিলেন, ওই বাসায় মাকে এবং রাসেলকে নিয়ে যায়। কামাল ওখান থেকে আবার চলে যায়, সেখানে একটা বিদেশি বাড়িতে সে কয়েকদিন থেকে সেখান থেকে সে মুক্তিযুদ্ধে যোগদান করে। মুক্তিযুদ্ধে দেরাদুনে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে সে রণাঙ্গনে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার এর ভিতরে কয়েকজনকে অফিসার ট্রেনিং দেওয়ায়, ওয়ার কোর্স করায় এবং কামাল তার মধ্যে একজন, এবং এরপরে কর্নেল ওসমানীর এডিসি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ঘাতকের দল মধ্যে মেজর নূর, সেও তখন ওসমানীর এডিসি ছিল। যেদিন কামাল আর জামাল অ্যারেস্ট হয়েছিল, মাকে যখন অ্যারেস্ট করে তখন জামালও অ্যারেস্ট হয়ে গিয়েছিল। 18 নম্বর রোড, যেটা বর্তমানে ধানমন্ডি 9-এ, সেখানে 26 নম্বর বাড়িতে একতলা বাসা ছিল তখন ওটা, সেই বাসায় মাকে গ্রেপ্তার করে রাখে। আমি, রেহানা, জামাল, রাসেল, আমরা ওখানে
জামাল সেখান থেকে গেরিলা কায়দায় বের হয়ে চলে যায় মুক্তিযুদ্ধে। 16 তারিখে পাকিস্তানের হানাদার বাহিনী সারেন্ডার করে, আমরা তখনও বন্দী। 17 তারিখে আমরা মুক্তি পাই। কামাল, জামাল ওরা প্রায় 18 তারিখে সন্ধ্যা থেকে ফিরে আসে। দর্শক, শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ই আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ কামাল তরুণ প্রজন্মের কাছে আজও অনুপ্রেরণাই হয়ে আছেন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অ্যাকশনে বিশ্বাস করে, ভুঁইফোর সংগঠনগুলোকে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। শেখ কামালের সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর এবার এই কার্যক্রম শুরুর তারিখ 1 সপ্তাহ পেছালো স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সংরক্ষণ ও বিতরণ জটিলতার কারণে 7 আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। 7 আগস্ট একদিন শুধু পরীক্ষামূলকভাবে সারা দেশে দেওয়া হবে। এরপর 14 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত চলবে ক্যাম্পেইন। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, গণটিকা কার্যক্রমের সূচিতে কি কি ধরনের পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর এখনো পর্যন্ত আপনি জানতে পেরেছেন? জি, ধন্যবাদ তন্ময়। আসলে সরকারে বারবার এই গণটিকা কার্যক্রম পরিবর্তন হওয়ার কারণে আসলে স্থানীয় পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারা আসলে নিশ্চিত করে কোনো কিছুই বলতে পারছেন না। আর একটা জিনিস জানিয়ে রাখি, সিলেট জেলা পর্যায়ে এই যে 100টি ইউনিয়ন আছে, 100টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে 3টি ওয়ার্ড করে, অর্থাৎ 300টি কেন্দ্রে আসলে জেলা পর্যায়ে টিকা দেওয়া হবে। এছাড়া সিলেট মহানগরে আছে 27টি ওয়ার্ড, 27টি ওয়ার্ডে 81টি কেন্দ্রে এই গণটিকা কার্যক্রম শুরু হবে। তবে নতুন যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত ব্যাপারে আমরা জানতে চাইব। আমি এখন আছি সিলেট সিটি কর্পোরেশনের এই স্বাস্থ্য কর্মকর্তা এই ডাক্তার জাহিদের কাছে। ডাক্তার জাহিদ, আপনার কাছে জানতে চাইব যে নতুন সিদ্ধান্ত আছে, তো আপনি আসলে সর্বশেষ গণটিকা নিয়ে কি সিদ্ধান্ত পেয়েছেন বা কি রকম প্রস্তুতি রয়েছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের সরকারি নির্দেশনা অনুসারে আগে যে নির্দেশনাটা ছিল যে 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা 6 দিন এই গণটিকা কার্যক্রম পরিচালনা করব এবং 81টি কেন্দ্রে গড়ে প্রতিদিন প্রত্যেকটি কেন্দ্রে 200 করে মানুষকে আমরা এই টিকা প্রদান করব। কিন্তু গতকালকে থেকে আসলে এটার একটা পরিবর্তন এসেছে। আমরা সিলেট বিভাগের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটা জুম মিটিং হবে দুপুর 1টায়, সেখানে আমরা সুস্পষ্ট নির্দেশনাটা পাবো। তবে আমরা আশা করছি যে সিদ্ধান্তর যে পরিবর্তনটা হবে সেই অনুসারে আমরা আমাদের সামর্থ্য নিয়ে আমরা গণটিকা কার্যক্রম পরিচালনা করব এবং সার্বিক স্পেসিফিক তথ্য আপনাদের জানাতে পারবো। একটার যে জুম মিটিংটা হবে তারপরে আমরা আপনাদের জানাতে পারবো। এখন যেহেতু মিটিংটা হয়নি, এখন থেকে আমরা তেমন কিছু আপনাদের বলতে পারছি না, যে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জি, ধন্যবাদ আপনাকে। আসলে উনি আমাকে জানাচ্ছিলেন যে সরকার থেকে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এবং নতুন কোনো নির্দেশনা এখন পর্যন্ত অফিসিয়ালি না আসার কারণে তিনি নতুন কোনো তথ্য এই মুহূর্তে জানাতে পারছেন না। তবে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে এবং যাদেরকে কর্মী যারা প্রশিক্ষণ দেওয়া তাদের প্রশিক্ষণও চলছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। তন্ময়। সৈয়দ রাসেল, আপনাকে ধন্যবাদ সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী সংবাদে।
গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর নেওয়া প্রশংসিত একটি প্রকল্প অনিয়মের কারণে এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে। নির্মাণ শেষ হতে না হতেই বালির বাঁধের মতো ভেঙে পড়েছে ঘর। এমন পরিস্থিতিতে প্রকল্পের স্বচ্ছতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, 9.5 লাখ গৃহহীনদের ঘর নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা এবং কারিগরি ত্রুটি ছিল কিনা তা তদন্ত করা হবে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। মুজিব বর্ষে দেশের 9.5 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার উদ্যোগ হাতে নেয় সরকার। নির্মাণের জন্য ঘরপ্রতি প্রথম বরাদ্দ দেওয়া হয় 1,70,000 টাকা, দ্বিতীয় পর্যায়ে খরচ হয় 1,90,000 এবং তৃতীয় পর্যায়ে 2 লাখ টাকা। প্রতি পরিবারকে 2% জমি সহ এই ঘর দেয়া হয়। অসহায় ভূমিহীনদের কাছে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় এই উদ্যোগে প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে ওঠে নানা অভিযোগ। এখন আমার ঘর দুয়ার ফাটে গেছে, আমি বাইরে আমার ইয়ং মেয়েকে নিয়ে বাইরে পড়ে আছি। গৃহ নির্মাণে অনিয়ম খুঁজতে মাঠে নামে 5টি টিম। প্রশাসনের 5 কর্মকর্তাকে করা হয় ওএসডি, একজনের বিরুদ্ধে করা হয় বিভাগীয় মামলা। বাকি 4 জনের বিরুদ্ধেও মামলার প্রস্তুতির কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কাছে ঘর দিছে, আমাদের ঘরের দেওয়াল, ঘরের মেঝিয়া, সিঁড়ি, বারান্দা সব ফাটে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিউজ 24-কে জানিয়েছেন, আশ্রয় প্রকল্পের অনিয়ম নিয়ে তারাও কাজ শুরু করেছেন। এটা আদৌ দুর্নীতি হয়েছে কিনা অথবা এটা কোনো টেকনিক্যাল কোনো সমস্যা কিনা। তদন্তের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থার কথাও জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতির কোনো পাওয়া যায়, অবশ্যই আমরা দুর্নীতির জন্য কার্যক্রম গ্রহণ করবো। যা যা করা হয় অনুসন্ধান করি, তারপর অনুসন্ধানের প্রমাণ পাওয়া গেলে তারপর মামলা হবে, সাক্ষী প্রমাণ হলে চার্জশিট হবে। এ স্বাভাবিক বিষয়। এটা মানে যে কোনো দুর্নীতি আমাদের ইয়াতে আসলে, নজরে আসলে আমরা এটা কনভেন্সে নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নিজেদের তৎপরতার কথাও জানান দুদক চেয়ারম্যান। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দর্শক, সাভারে একটি ফ্রিজ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। 4.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই ব্যাপারে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানতে চাই আপনার কাছে আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে এখনো পর্যন্ত কি বলেছে ফায়ার সার্ভিস? তন্ময়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক আগুন লাগার 4.5 ঘন্টা পর কিছুক্ষণ আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন কিন্তু আপনারা দেখছেন যে পুরে কিন্তু পুরা যে ফ্রিজের যেই গোডাউন সেটা কিন্তু পুরে ছাই হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে সেখানে যে অবস্থা, ভয়াবহ অবস্থা, সেই অবস্থা আসলে আপনার ফায়ার সার্ভিস কিন্তু এখনও তার ডাম্পিং কাজটা করছে এবং সেখানে যে অবস্থাটি এখনও কিন্তু পুরাপুরি ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আপনি দেখেছেন যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু পুরাপুরি আপনি দেখছেন যে তারা বলছে, ফায়ার সার্ভিস বলছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং ভিতরে যারা আসলে ছিল তারা কেউ কি অবস্থায় আছে সেই অবস্থা সম্পর্কে এখনও জানা যাচ্ছে না এবং ভিতরের কি অবস্থা সেটা কিন্তু আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে যে অবস্থাগুলি আপনি দেখছেন যে সেখান থেকে কিন্তু সেই অবস্থা আসলে কতটা ভয়াবহ তার চিত্র কিন্তু আপনারা ক্যামেরার মাধ্যমে আসলে দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনি দেখানোর চেষ্টা করছি আপনাকে যে এই মুহূর্তে আসলে আপনার যে অবস্থা আসলে আপনারা কতটা কি অবস্থায় কিন্তু আপনি দেখছেন ক্যামেরার কাজটা সেটা করছে এবং সেই অবস্থা কিন্তু আপনি দেখছেন যে এখানে ফ্রিজ রয়েছে, এখানে টিভি ছিল, এখানে ল্যাপটপ ছিল, সেখানে কিন্তু আপনার দেখছেন যে ভয়াবহ অবস্থা। সেখানে কিন্তু যে আগুনের যে অবস্থাটা সেটি কিন্তু আসলে খুব অন্যরকম অবস্থা। সেটা আসলে যে আগুন এখানে যে পরিমাণ লেগেছে এবং পুরা কিন্তু যে এখানে পুরা একটা টিনের শেড, সেই শেডটা সহ কিন্তু পুরে কিন্তু অঙ্গার হয়ে গেছে। এই ছিল সাভারের হেমায়তপুর ফুলবাড়িয়ার আগুনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে চলতি মাসে দক্ষিণ চীন সাগরে 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করতে যাচ্ছে ভারত। বুধবার নো টাস্ক ফোর্স পাঠানোর এই বিষয়টি নিশ্চিত করে দিল্লি।
দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে দিল্লি বেইজিংকে মোকাবিলার আঞ্চলিক রাজনীতিতে আরও বড় ভূমিকা নেওয়ার আভাস দিল বলে মনে করছে পর্যবেক্ষকরা। ভারত যে যুদ্ধজাহাজগুলো পাঠাচ্ছে তার মধ্যে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি মিসাইল ফ্রিগেট আছে। এগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় 2 মাসের জন্য মোতায়েন হচ্ছে। সংবাদের পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদে পেরে নিউজ 24 স্পোর্টস। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে আগামীকাল সফর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 6টায়। সিরিজের প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রথম টি20তে টপ অর্ডারের ব্যাটে জয়ের ভিত পেয়েছিল টাইগাররা, বাকি কাজটি ভালোভাবেই সেরেছিল বোলাররা। দ্বিতীয় ম্যাচে নাসু মুস্তাফিজরা শতভাগ সফল হলেও নিজেদের মেলে ধরতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। তবে সুযোগ পেয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছেন আফিফ চৌহানরা। তৃতীয় ম্যাচে 2 ডিপার্টমেন্টেই ভালো করে সিরিজ নিশ্চিত করাই এখন একমাত্র লক্ষ্য টাইগারদের। এদিকে সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে। টাইগার স্পিনারদের সামলাতেই এখন বড় চ্যালেঞ্জ অজি ব্যাটসম্যানদের জন্য, আর তাই তৃতীয় ম্যাচে অজি একাদশে আসতে পারে পরিবর্তন। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 স্পোর্টস সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।